ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিষয়টা গতকাল আলোচনা হয়েছে, তারপর আমি আজকে এর উত্তর দিচ্ছি। দেশের উন্নয়ন কাজের অংশ হিসেবে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া বড় রাস্তা নির্মাণের ক্ষেত্রে সড়ক ও মহাসড়ক বিভাগ কাজ করে থাকে। এক্ষেত্রে এলজিইডির আওতায় জেলা, উপজেলা ও অন্যান্য ক্রয়কারী কার্যালয় হতে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং পাবলিক প্রকিউরমেন্ট রুল 2025 এর অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রে দুইটি পদ্ধতিতে ক্রয় কার্য সম্পাদন করা হয়। এগুলো হচ্ছে সীমিত দরপত্র পদ্ধতি এলটিএম, যার নির্দিষ্ট প্রাক্কলিত মূল্য সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত, এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতি ওটিএম, যা যে কোনো পরিমাণ প্রাকৃত মূল্যের জন্য প্রযোজ্য। তবে সর্বক্ষেত্রে পিপিআর এর আইন ও বিধি সঠিকভাবে অনুসরণ করা হয়। পিপিআর এর আইন ও বিধি পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক প্রণয়ন করা হয়েছে এবং বর্তমানে সে অনুযায়ী দরপত্র আহ্বানে যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। দরপত্র আহ্বান ও সহজীকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পিপিআর 2025 সংশোধন করা যেতে পারে, যা পরিকল্পনা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। মাননীয় স্পিকার, গতকাল আমরা বলেছি যে আমরা এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, আমরা এই রুলটাকে পরিবর্তন করার জন্য আমরা কাজ শুরু করব। অন্যদিকে বাংলাদেশের জলাশয় সমূহ মূলত ধরন ও ব্যবহারের উপর ভিত্তি করে একাধিক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। ভূমি মন্ত্রণালয়, 2 পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। হাওর, বাওর, বিল, নদী, ঝিল বা অন্য কোনো প্রাকৃতিক জলাভূমি জলমহল হিসেবে ভূমি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এক্ষেত্রে সরকারি জলমহল নীতিমালা 2009 অনুযায়ী ইজারা প্রদান করা হয়ে থাকে। বর্ণিত বিষয়টি স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট না হওয়ায় নোটিশটির জলাশয়ের সমিতি গঠনে বেহাল দশা থেকে রক্ষণাবেক্ষণের বিষয়টি ভূমি মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, আপনি এ ব্যাপারে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটুকু এটা হচ্ছে, আমাদের মাননীয় মন্ত্রী অত্যন্ত বিচক্ষণ এবং বসিয়ার নেতা, আমাদের পরম শ্রদ্ধেয়, আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। মাননীয় স্পিকার, দীর্ঘ 19 বছরে আমরা কিন্তু এক অবস্থানে অবস্থান করতে পারিনি। আমরা এক অবস্থান থেকে আরেক অবস্থান সবসময় একটা নাজুক পরিবেশ পরিস্থিতির মধ্যে ছিলাম। এই যে জলাশয়ের পাড়ে যেটা সমবায় সমিতি থেকে তারা একটা লাইসেন্স নিয়ে থাকে, আমার নির্বাচনী এলাকা 39 বগুড়া 4 কাহারু নন্দীগ্রাম, অনেক বড় বড় পুকুর আছে। মাননীয় স্পিকার, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেখানে সমবায়ের নামে একটা সমিতিতে ইনক্লুড করা হয়েছে পুকুরের পাড়ে। তো সেই পুকুরগুলো 19 বছর, তাহলে আমাদের শিক্ষিত বেকার যুবকরা সেই সুযোগ পাচ্ছে না। মাননীয় স্পিকার, আমি চাই অতি দ্রুত অবৈধ সরকারের যে সব লিজ দেওয়া হয়েছিল, যাদের নামে আমাদের সমবায় সমিতি লাইসেন্স দেওয়া হয়েছিল, সারা বাংলাদেশে সেগুলোকে বাতিল করে অতি দ্রুত আবার নতুন করে জলাশয় নীতিমালা আইন প্রণয়ন করা হোক, যাতে সর্বসাধারণ সকলেই যেন এটাকে উন্মুক্তভাবে ডাকার ব্যবস্থা করতে পারে। মাননীয় স্পিকার, সেই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এটা আমি বলেছি যে এটা ভূমি মন্ত্রণালয়ের ব্যাপার এবং আমি যেটা প্রত্যাশা করব যে ভূমি মন্ত্রণালয়ের প্রশ্নটি স্থানান্তর করা হয়েছে, আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, আর উনি যদি সেখানে করে দেন তাহলে সেটা ভালো হবে। তবে নীতিগতভাবে সমবায়ের অধীনে যেগুলো থাকে সেগুলো আমাদের আলাদা বিষয়, সমবায় দপ্তরের অধীনে থাকে, কিন্তু এটা যেহেতু আপনার ভূমি মন্ত্রণালয় লিস্ট দেয়, সুতরাং ভূমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করলেই ঠিক হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিরোধী দলের নেতা মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা 15-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশের সপক্ষে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি আমলে নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক, দেশের মোট রেমিটেন্সের একটি উল্লেখযোগ্য অংশ এই ব্যাংকের মাধ্যমে দেশে আসে, যেহেতু তৎকালীন ফ্যাসিবাদী সরকারের অব্যাহত অপপ্রচার এবং কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক হয়রানি সত্ত্বেও 2016 সালে ব্যাংকটি 447 কোটি টাকারও বেশি মুনাফা অর্জন করে।
সে সময় খেলাপি বিনিয়োগের হার ছিল মাত্র 4%। কিন্তু পরবর্তীতে ফ্যাসিবাদী সরকার নজিরবিহীন উপায়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ দখল করে এবং ব্যাংক লুটপাট ও অনিয়মের মাধ্যমে শুধু এই ব্যাংকেই নয়, দেশের সামগ্রিক অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এর ফলশ্রুতিতে 2024 সালে ব্যাংকের মুনাফা আশঙ্কাজনকভাবে কমে যায় এবং শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান করা সম্ভব হয়নি। খেলাপি বিনিয়োগের পরিমাণ মোট বিনিয়োগের প্রায় 51% এসে পৌঁছায়। যেহেতু ফ্যাসিবাদ পরবর্তী সময়ে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের পথে অগ্রসর হচ্ছিল, 1 বছরের ব্যবধানে ব্যাংকের মুনাফা 108 কোটি টাকা থেকে বেড়ে 137 কোটিতে উন্নীত হয়। ঠিক এমন সময় আবারও পুরোনো ব্যাংক দখলকারী চক্রের দৃষ্টি ব্যাংকটির দিকে পড়েছে। নূতন ষড়যন্ত্রের মাধ্যমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে বিতর্কিত এবং দুর্নীতির অভিযোগে চিহ্নিত ব্যক্তিকে বসানো হয়েছে। একই সঙ্গে ব্যবস্থাপনায় অযৌক্তিক ও অন্যায় হস্তক্ষেপের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি তো পরে আবার বলতে পারবেন, এই পর্যায়ে সংক্ষিপ্ত করেন, পরে আবার বলবেন। এতটুকুতেই রাখতে পারি। এই বিষয়ে আলোচনা হওয়া জরুরি বলে আমি মনে করি। আপনাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন আমি আহ্বান জানাবো মোহাম্মদ শফিকুর রহমান, ঢাকা 15। এখন আমি আহ্বান জানাবো সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এখন আমি আহ্বান জানাবো নুরুন্নেসা সিদ্দিকা, মহিলা আসন 37। আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সংসদে এসে কথা বলার তৌফিক দিয়েছেন। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক বাংলাদেশের একটা অত্যন্ত বলিষ্ঠ সম্ভাবনাময় ব্যাংক, যা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ এবং বর্তমান তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এর যাত্রা শুরু হয়েছিল 1983 সালে এবং কিছু আল্লাহ নিবেদিত প্রাণ বান্দা সেই সময়ে চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন। তারা এই সুদমুক্ত ইসলামী অর্থব্যবস্থা চালু করার নিয়তে এটা করেছেন এবং তারা সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো ঘুরে তাদেরকে বিভিন্ন সরকারকে মোটিভেট করে তারা এখানে ইনভেস্ট করার ব্যবস্থা করেছেন। তারা এখন আল্লাহর দরবারে চলে গিয়েছেন, কিন্তু তারা যে সফল উদ্যোগটা নিয়েছিলেন সেটা মহিরু আকার ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যাংকের 3 কোটির বেশি গ্রাহক রয়েছে এবং 80 লক্ষ উদ্যোক্তা রয়েছে। তো একটা ব্যাংক দেশের জন্য রক্ত প্রবাহের কাজ করে। শরীরের রক্ত প্রবাহের কাজ যেমন শিরা উপশিরার কাজ, ঠিক তেমনি ব্যাংকের মাধ্যমে একটা সমাজে রক্ত প্রবাহ হয়। সেই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য সেই ইসলামী ব্যাংক ব্যবস্থা যেখানে বিশ্বে নন্দিত এবং বাংলাদেশে আপামর জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছেই এটা নন্দিত, কিন্তু সবার আস্থার প্রতীক। কিন্তু সেই ব্যাংকটাকে ধ্বংস করে এই দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নীল নকশা করা হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার করেছিল। কিন্তু সেই ফ্যাসিস্ট আমল চলে গিয়েছে। তারপরে ব্যাংকটা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন শুরু হয়েছে আরেকটা নতুন ষড়যন্ত্র। মাননীয় স্পিকার, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি যারা, তারা কম বেশি আমরা কোরআন পড়ি এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি
ওয়াল উদওয়ান। তোমরা অন্যায়, অবৈধ এবং বাড়াবাড়ির কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আমরা এই নীতির ভিত্তিতে, কোরআনের এই নীতির ভিত্তিতে আমরা আজকে আমাদের সরকার যেই পথে আগাচ্ছে ইসলামী ব্যাংকের ব্যাপারে, আমরা এই নীতির ভিত্তিতে এটা প্রতিবাদ করছি এবং তাদেরকে সংশোধিত হয়ে আবার নতুন করে তারা সৎ পথে ফিরে আসার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। এই জন্য আমি বলবো যে ব্যাংকটা যেভাবে চলছিল, অর্থাৎ তার যেই সুষ্ঠু নিয়ম নীতি ব্যবস্থাপনা, তার উপরে ব্যাংকটাকে ছেড়ে দেওয়ার জন্য এবং ব্যাংকের উপরে অযাচিত হস্তক্ষেপ না করার জন্য। কারণ এই দেশের মানুষ অন্যায় সহ্য করে, কিন্তু বেশি দিন না। এই দেশের মানুষ প্রতিবাদ করতে জানে এবং সেই প্রতিবাদটা তারা দেখিয়ে দিয়েছে 24 আগস্টে। এখন যদি ইসলামী ব্যাংককে তার পথে চলতে দেওয়া হয় এবং তার যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালার ভিত্তিতে যদি পরিচালিত হয়, তাহলে দেশ যেমন রক্ষা পাবে, জাতি উন্নত হবে এবং সরকারও রক্ষা পাবে। এই জন্য আমি সরকারের সুমতির আবেদন করছি, সুমতি আকর্ষণ করছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মারদিয়া মমতাজ, মহিলা আসন 44। আপনার সময় 5 মিনিট। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এমন একটি বিষয় আমরা কথা বলতে দাঁড়িয়েছি যেটি একই সাথে বাংলাদেশের অর্থনীতি এবং কোটি কোটি মানুষের স্বার্থের সাথে জড়িত। ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি আস্থার প্রতীক। প্রায় 400টি শাখা, 271টি উপশাখা, প্রায় 2800টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং 3 কোটির মতন গ্রাহক নিয়ে এটি বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি এর আগের দিনগুলোতে সর্বাধিক সংখ্যক প্রবাসী অ্যাকাউন্টের মাধ্যমে 9 বার সর্বাধিক রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার কিভাবে এই ব্যাংকটিকে অবৈধভাবে দখল করে নিয়েছে এবং এমন একটি গ্রুপের মাধ্যমে দখল করে নিয়েছে যারা মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি এই ব্যাংক থেকে তুলে নিয়েছিল। আমরা আশা করেছিলাম নির্বাচিত সরকার আসার পরে এই অবস্থার পরিবর্তন ঘটবে। আমরা দেখেছি নির্বাচিত সরকার আসার পরে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেয়া হলো যিনি জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে জনতার কারণে, জনতার আকাঙ্ক্ষার কারণে অপসারিত হয়েছেন। আমরা জানি না এর পেছনের কারণ কি, বরং তার একজন পরিবারের সদস্য, তার স্ত্রীর 3 কোটি টাকা ঋণ খেলাপি। সুতরাং এক্ষেত্রে আমাদের মনে হয় যে তিনি এই পদটির জন্য কিছুতেই যোগ্য ছিলেন না। এর প্রভাব যেটা পড়েছে সেটা 4 জুনের বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আমরা দেখি 7 দিনে 4200 কোটি টাকা এখান থেকে তুলে নেওয়া যাওয়া হয়েছে। গ্রাহকরা আস্থা হারিয়ে ফেলছেন। সিআরআর প্রয়োজনীয়তা 7000 থেকে কমে 2600 কোটি টাকায় নেমে এসেছে। এই বিপুল ঐশ্বর্যময় ব্যাংকটি অবশেষে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার তারল্য সাহায্য প্রার্থনা করেছে, যেটি একই সাথে দেশের অর্থনীতির এবং ব্যাংকের জন্য চরম অবমাননাকর। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক বিষয়ে ক্ষমতা, জনআস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই 4টি বিষয় জড়িত। সুতরাং দেশের অর্থনীতি এবং কোটি কোটি আমানতদারের স্বার্থে এই ধরনের অযাচিত হস্তক্ষেপ সামগ্রিক আর্থিক অবস্থায় প্রভাব ফেলতে পারে। এমত অবস্থায় আমরা 2টি বিষয় জোর দিতে চাই। এক, এই বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নরের প্রতি সরকারের এই পক্ষপাতিত্বের আমরা কারণ জানতে চাই। 2, বাংলাদেশ ব্যাংকের তদারকি কাঠামো, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং সংসদীয় জবাবদিহিতার মধ্যে ভারসাম্যতা আনা জরুরি। মাননীয় স্পিকার, আমি সবশেষে বলতে চাই, ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ইকোসিস্টেম। সুতরাং এটিকে ক্ষতিগ্রস্ত করলে সারা দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।